গুহার ভেতরের সেই বিপজ্জনক পথ পেরিয়ে যখন চারজন একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল তখনই এক অদ্ভুত শব্দে সবাই থমকে দাঁড়াল। দূর থেকে শোনা যাচ্ছে বুটের আওয়াজ, ধাতব যন্ত্রের ঠোকাঠুকি আর ফিসফাস করা কিছু কণ্ঠস্বর। তারা চোখ বড় করে চেয়ে দেখে গুহার আরেক প্রবেশপথ দিয়ে একদল কালো পোশাকে মোড়া লোক ঢুকছে। মুখ ঢাকা, চোখে গগলস আর হাতে আগ্নেয়াস্ত্র কিংবা প্রাচীন অস্ত্রের মিশ্র ব্যবহার। আয়ান আয়ান ফিসফিস করে বলল, ওরা কারা? আয়েশা বলল, ওরা ডার্ক হান্টারস। আমি এদের সম্পর্কে পড়েছি। এরা একদল রহস্যময় গুপ্তধন সন্ধানকারী যারা যুগ যুগ ধরে অভিশপ্ত ধনের পেছনে ছুটছে। তাদের নেতা এক লম্বা শক্তপোক্ত পুরুষ যার নাম ক্রাউন। তার একটা চোখ নেই, সেখানে একটি কালো পাথরের বৃত্ত বসানো যা এক অদ্ভুত শক্তি বিচ্ছুরণ করে। তার কণ্ঠ ছিল গভীর আর হুকুমে ভরা। তোমরা যারা এই পথ দেখিয়ে চলেছ তোমাদের সাহস আছে, কিন্তু জ্ঞান নেই। গুপ্তধন আমাদের, তোমরা কেবল বাধা। আরহুম চুপচাপ পকেট থেকে বাঁশের টুকরো বের করল, যেটা সে রাস্তায় কুড়িয়েছিল। ওরা যদি লড়াই চায় তবে আমরা ভয় পাব না। আইমান একটু পিছিয়ে গিয়ে চুপি চুপি বলল, তবে ওদের হাতে খুব উন্নত প্রযুক্তি, আর আমরা তো শুধু ছাত্র। কিন্তু আমাদের আছে মস্তিষ্ক, সাহস আর বিম্ব, বলল আয়েশা দৃঢ়ভাবে। বিম্ব ওদের পেছনে দাঁড়িয়েছিল, কান খাড়া, দাঁত বের করে গম্ভীর গর্জন করছে। ডার্ক হান্টারদের দল গুহার আরও গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর চার বন্ধুর দল প্রস্তুত হচ্ছে তাদের পথ আটকাতে। এটা আর শুধু গুপ্তধনের অভিযান নয়, এটা এখন ন্যায় ও লোভের মধ্যে এক যুদ্ধ। তাদের নেতা ক্রাউন বলে, গুপ্তধন আমাদের, তোমরা শুধু পথ দেখা। গুহার গভীর পথ ধরে এগিয়ে একসময় তারা পৌঁছলে এক বিশাল স্যাঁতস্যাঁতে মাস এলাকায়। চারপাশে নোনা গন্ধ, নিচের জমি কাদায় ভরা, মাঝে মাঝে হালকা বুদবুদ উঠে আসছে। বাতাস ভারী ও সিক্ত, শ্বাস নিতেই যেন মনে হচ্ছে বিষ ঢুকে যাচ্ছে শরীরে। গাছগুলো অদ্ভুত রকম বাঁকানো, লতাগুলো যেন নিজের ইচ্ছেমতো দিক বদলাচ্ছে। হঠাৎ মাটির নিচ থেকে এক বিকট শব্দ, একটা কালচে লতা উঠে এসে সোজা এক ডার্ক হান্টারকে পেঁচিয়ে ধরে টেনে নিয়ে যায় কাদার গভীরে। সবার চোখের সামনে সে গিলে গেল, একটা চিৎকার বাতাস কাঁপিয়ে দিয়ে মিলিয়ে গেল নিস্তব্ধতায়। ওটা ওটা মানুষ খেকো গাছ, ফিসফিস করে বলল আয়েশা। মানুষের গন্ধ পেলেই লতা ছুটে আসে, ওরা আলো সহ্য করতে পারে না। আমাদের টর্চ চালু রাখতে হবে। সবাই দ্রুত টর্চ জ্বালিয়ে পথ পরিষ্কার রাখল। বিম্ব সামনে সামনে গিয়ে এক একটা পথ চিনিয়ে দিচ্ছে, ঘ্রাণ শুকে সাবধান করছে। মাঝে মাঝে কোথাও কোথাও কাদা এত গভীর যে পা ফেললেই জুতো খুলে যেতে চাইছে। আইমান কেঁপে উঠে বলল, আমরা এখানে ফেসে যাব। চুপ কর, মনোযোগ ধরে রাখ, আরহুম বলল। একটা ভুল মানেই শেষ। হঠাৎ পিছনে এক তীক্ষ্ণ চিৎকার, আর এক হান্টার পা পিছলে কাদায় পড়ে যায়। তার শরীরের ওপর লতা উঠে আসে, সবাই দৌড়ে যায়, কিন্তু তাকে আর বাঁচানো যায় না। গাছে কাণ্ডে তার চামড়া ছোপ ছোপ লেগে থাকে, যেন পূর্বের শিকারদের স্মৃতি হয়ে। পথ ধরে সামনের দিকে এগোতেই দেখা যায় একটা ছোট টিলা, আর তার ওপরে কিছুটা শুকনো জমি। সবাই সেদিকে দৌড়ে যায়। সেখানে দাঁড়িয়ে চার বন্ধু বুঝতে পারে, এই মার সঞ্চরটা শুধু বিপজ্জনক নয়, এটা যেন এক জীবন্ত প্রহরী, যারা কেবল সাহসী নয়, বুদ্ধিমান পথিকদেরই বাঁচতে দেয়। আয়েশা বলে, এটা মানুষ খেকো গাছ, আলোয় দুর্বল। সবাই টর্চ জ্বালিয়ে পথ তৈরি করে, কিন্তু একজন হান্টার পা পিছলে। মার্শ অঞ্চল পার হতেই তারা পৌঁছল একটি বিশাল পাথুরে দেয়ালের সামনে। দেয়ালের গায়ে খোদাই করা ছিল ৩টি রক্তাক্ত হাতের ছাপ, আর নিচে লেখা, এখানেই রক্তের সিঁড়ি, শুধুমাত্র সাহসী হৃদয় প্রবেশ করুক। আয়ান তার হাত রাখল প্রথম ছাপে, আয়েশা দ্বিতীয়, আর আরহুম তৃতীয়। হাত রাখতেই দেয়াল গম গম করে নড়ে উঠল, এবং এক গোপন সুড়ঙ্গ ধীরে ধীরে উন্মুক্ত হয়ে গেল। ভিতরে অন্ধকার, ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। বিম্ব ঘেউ ঘেউ করে উঠে পথের সামনে নাক শুকছে। তারা ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল পাথরের তৈরি সরু সিঁড়ি, আর প্রতিটি ধাপে লালচে দাগ, যা রক্ত বলেই বোঝা যাচ্ছিল। নিচের দিকে নামতে নামতে বাতাস আরও ভারী হয়ে উঠল। হঠাৎ চারপাশে ঘণ্টাধ্বনি বেজে উঠল, আর দেয়ালের গহ্বর থেকে ছুটে এলো ধাতব তীর। সবার রিফ্লেক্স এতটাই দ্রুত ছিল যে তারা সময়মতো মাটিতে লুটিয়ে পড়ে রক্ষা পেল। আইমান একদিকে গড়িয়ে পড়ে বলল, আর কত ফাঁদ আছে এখানে? সামনের পথ আরও সরু, পাথরের মেঝেতে ছিল চ্যাপ্টা খোপ,
যেখানে ভুলভাবে পা ফেললেই সিঁড়ি ভেঙে নিচে পড়ে যাওয়ার ঝুঁকি। আয়েশা খেয়াল করে প্রতিটি খোপের পাশে প্রাচীন অক্ষরে কিছু লেখা রয়েছে। সে স্ক্রল খুলে মিলিয়ে দেখে ধাঁধার সমাধান করে পথ খুঁজে দেয়। এখানে শুধু সাহস নয়, বুদ্ধি ছাড়া এক কদমও এগোনো যাবে না, সে বলল। এক জায়গায় পৌঁছেই বিম্ব থেমে গেল। ঘেউ ঘেউ করে একটা পাথরের মূর্তির দিকে তাকাল। হঠাৎ সেই মূর্তির চোখ থেকে লাল আলো ছুটে বের হল, যেন কেউ তাদের উপস্থিতি টের পেয়ে